এই যে এইখান দিয়ে গুলিটা ঢুকছে, এইখান দিয়ে এই যে মাথার এইখান দিয়ে বাইরেছে। বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না, কারণ আমার মা প্রতিনিয়ত আমাকে বলতো যে তোর জন্য আজকে আমার স্বামী কিছু হয়েছে। ছোট্ট একটা শিশুর মাথায় গুলি লাগে, তার ঘিলুগুলো একটা বাবার সাথে থাকে, তখন ডাক্তারকে বলে ডাক্তার আমার বাচ্চাকে বাঁচান, এই দেখেন আমার বাচ্চার ঘিলু নিয়ে আসছি। আমার স্বামী মনে করেন ভ্যান গাড়ি চালায়, কারণ যে আমার সংসারটা চলে না, আমার কেমনে চালামো কেমনে কি করবো। যে আমার মেয়েটা একটা মোয়া খেতে চাইছে, আমি মোয়াটা কিনে দিতে পারি নাই। আমার মনে হয় সমস্ত পুরুষের জন্য এটা একটা যন্ত্রণাদায়ক যে তার সন্তান তার কাছে কিছু খেতে চাইছে আর সে কিনে দিতে পারে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন আব্দুর রহিম ভাইয়ের বাসায় আমরা এসেছি, তার কথা শুনবো তিনি কিভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন এবং কেন তিনি সেই আন্দোলনে গিয়েছিলেন। ভাইজান একটু যদি বলে। যাত্রাবাড়ি আমার মেয়ে গেছে ভার্সিটিতে পড়ে, মেয়ে খোঁজ দিতে যাই আমি গুলিবিদ্ধ হয়েছি। আমি আয়েশা আক্তার ফজলুল হক মহিলা কলেজে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে পড়াশোনা করতেছি। তো বৃহস্পতিবার দিন 18 তারিখে আমরা অনেক ফ্রেন্ডরা যাত্রাবাড়ি কাজলার দিকে আন্দোলনে যাই। তখন বৃহস্পতিবার দিন আমাদের গায়ে ছাত্রলীগের ছেলেরা হাত দেয়। তো এক পর্যায়ে উপর থেকে বলছে সবাই সবার বাবা মাকে নিয়ে এসে আন্দোলনটা জোরালো করতে হবে। তখন আমি আমার বাবাকে এসে বলি, শুক্রবার দিন ছিল, শুক্রবার দিন আমি সকালে ওখানে চলে যাই। জুমার নামাজের পরে আমার বাবা সেখানে আমাকে খুঁজতে যায়, যখন দেখে অবস্থা পরিস্থিতি খুব খারাপ। খুঁজতে খুঁজতে কাজলা থেকে আমার বাবা যাত্রাবাড়ি চলে যায়। যাত্রাবাড়ি ব্রিজের নিচে আমার বাবা মাথায় গুলি খায়। তো এক পর্যায়ে আমার বাবার ফোন থেকে আমাকে ফোন করা হয়। আমি বলছি হ্যালো বাবা কোথায় তুমি, কারণ আমি জানি আমার বাবা আসবে। তখন ওখান থেকে আমাকে বলছে যেটা কি আপনার বাবার নাম্বার। তো আমি বুঝতে পারছি যে কি ব্যাপার, এটা অন্য কেউ, কারণ আমি অনেক ছেলে প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। আমি সেদিনই নিয়ে গেছি পেস্ট, তারপরে প্রাথমিক চিকিৎসার জন্য যা যা লাগে, কারণ এমন গ্যাস দিত অনেক অনেক ছেলেরা আমাদের সামনে এসে পড়তো, যাদেরকে মারা হতো তারাও মনে হয় না আর কখনো বাঁচবে। তো তাদের কিছু ট্রিটমেন্ট আমি দেওয়ার কারণে আমি বুঝতে পারছি, তাদের বাসায় আমি ফোন দিতাম যে এরকম এরকম আপনার সন্তান বা আপনার যেই হয় উনি এখানে আহত হয়েছে, ওনাকে নিয়ে যান। তো সেই সূত্রে আমাকে যখন ফোন দিয়ে বলছে যে এটা কি হয় এই নাম্বারের লোক, তখন আমি বুঝতে পারছি যে আমার বাবার নিশ্চয়ই কিছু হয়েছে। তো আমি বুঝতে পেরে আমি ওখানে আমার বাবার কাছে চলে যাই। যাত্রাবাড়ির ওইখানে একটা ক্লিনিক ছিল, ওখানে আমি আমার বাবাকে দেখতে পাই, রক্তমাখা, মাথার মধ্যে একটা বুলেট। তারপর আমাদের বলছে কোনো রকম প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদেরকে নিয়ে যেতে বলছে। তখন আমি আমার বাবাকে নিয়ে যাই হাসপাতালে, অ্যাম্বুলেন্সও খুব সংকট ছিল, আমি অ্যাম্বুলেন্সে একটা কোনো রকম জোগাড় করে হাসপাতালে নিয়ে যেতে চাই। প্রতিটা মুহূর্ত আমাদের অ্যাম্বুলেন্স থামাচ্ছে। তো তখন এক পর্যায়ে আমি আমার স্টুডেন্ট কার্ডটা বাইরে রাখি, পাঞ্চ করি, রাখার পরে স্টুডেন্টরা জায়গা করে দেয়, কিন্তু মাঝপথে পুলিশ আর ছাত্রলীগ আমাদের গাড়িটা থামায়া দেয়। থামায়া দেওয়ার পরে আমাকে বলে তুই বেরো গাড়ি থেকে, এই গাড়ি যেতে দিব না। তখন আমিও তর্ক করি তাদের সাথে, তখন তারা বলে যে তর্ক করার লাভ নেই, তোকে যাইতে দিম না। তখন আমি বলি দেখেন আমার বাবা তো মারা যাচ্ছে, আমার বাবাটা মরে যাবে, আমাকে যেতে দেন। আমি তাদের অনেক আকুতি মিনতি করি কিন্তু দেয় না। ছাত্রলীগের অনেকগুলো ছেলে ছিল, তারা অনেক বড় বড় ছুরি নিয়ে দাঁড়ায় ছিল। এক পর্যায়ে আমাকে আমার গলা টিপে ধরছে একটা ছেলে। পরে আমার হাজবেন্ড ওইখানে ছিল কিন্তু সেও কিছু বলে নাই, কারণ তার ওই সাহসটাও ছিল না। পরে আমি এক পর্যায়ে পুলিশকে অনেক রিকোয়েস্ট করি, পুলিশ আমাকে আজে বাজে অনেকভাবে বকাঝকা করে। পরে একটা পুলিশ বলতেছে যেতে দাও, মনে হয় লোকটা মারা যাবে। তারপর আমাদের গাড়ি ছাড়ছে, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে নিয়ে শেষ পর্যায়ে নিউরোসায়েন্সে গিয়ে ওনাকে সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যান দেখে বললে ডাক্তাররা যে উনি মনে হয় না বাঁচবে। তারপর আমি ডাক্তারের পা ধরে বলতেছি যে আমার বাবা তো মারা যায় নাই, যে আমি নিয়ে যাব বাসায়, আমার বাবা তো বেঁচে আছে, একটু দেখেন আমার বাবাকে একটু রাখেন। পরে একটা ডাক্তার আমাকে বলতেছে আচ্ছা মা আমি দেখতেছি। তখন একটা ডাক্তার রাখছে। 17 দিন আমার বাবা এনআইসিইউতে ছিল, আইসিইউতে ছিল। মৃত্যুর সাথে বিগত 3টা মাস আমার বাবা পাঞ্জা লড়ছে। আমার বাবার অবস্থা অনেক খারাপ ছিল। প্রতিনিয়ত ডাক্তার এসে বলতো মনে হয় না ভালো কিছু দেখি না। তো আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আদৌ আমার বাবা বেঁচে আছে, আমাদের কাছে আসছে। আল্লাহর কাছে শুধু বলতাম আল্লাহ তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও, তুমি আমার বাবাকে ফিরিয়ে দাও। আমরা 3 ভাই বোন, আমি বড়, আমি অনার্স 3rd ইয়ারে পড়ি, আমার ছোট ভাই ডিগ্রি করতেছে 2nd ইয়ারে, আর ছোট বোন ক্লাস 10-এ পড়ে, মেট্রিক পরীক্ষা দিবে। আমার বাবা ভ্যান গাড়ি চালাতো। উনি আক্রান্তটা কোন জায়গায় হয়েছে? সোনিয়াকা। আমাকে ফোন দিছে ওই ক্লিনিকের এক লোকে। আমার বাবার ফোন বাবার কাছে ছিল, বাবা প্রতিনিয়ত আমার সাথে কথা বলতেছিল, ফোন দিতেছে। তো আমার নামটা ডায়ালে ছিল দেখে উনি আর কি আমার নাম্বারটাই সর্বপ্রথম ফোন দেওয়া হয়েছে। ওই অ্যাম্বুলেন্সে আমি আর আমার হাজবেন্ড আর আমার এক ভাই ছিলাম, খালাতো ভাই, 3 জন ছিলাম। ওইখানে আমি সোনিয়াকা ছিলাম,
সকাল 7টা বাজে আমি ওইখানে গেছি। আমাদের বিএমপি থেকে আমি গেছিলাম। তো তখন একটা দিক দিয়ে আমার ফোন আসে, যে ও ফোন দেয় যে আমার বাবা গুলি খাইছে। তখন আমরা গেছি। শনি একটা দুনিয়া, ওখানে 2টা বাজে করছি, ওই সময় গুলি খেয়েছি মাথায়, ব্রেনটে। এই যে এইখান দিয়ে গুলিটা ঢুকছে, এইখান দিয়ে, এই যে মাথার এইখান দিয়ে বাইরেছে। ওনার বাঁচার সম্ভব ছিল না। আগারগাঁও নিউরোসার্জন মেডিকেল, ওইখানে চিকিৎসাটা খুবই ভালো। না, ওনার আগের মতো কাজ করে না। ওনার বাম সাইডটা কি প্যারালাইজ হয়ে গেছে, এই হাতটা ওনার প্যারালাইজ হয়ে গেছে, এই হাতটা উনি এখন অবশ হয়ে গেছে, এই পাটা উনি খুব লড়াতে পারে না। আর ব্রেনটে উনি এক কথা বারবার বলে, ব্রেনটে ওনার খুব প্রবলেম হয়, কাজ করে না আর কি। আমাদের শিক্ষাগত যোগ্যতা আছে, আমার একটা ভাই আছে, আমরা চাচ্ছি যে আমার বাবা যেহেতু এখন ইনকাম করতে পারে না, আমার ভাইটা যেন একটু ইনকামের ব্যবস্থা বলতে যে সরকারি চাকরি পেতে হবে বা একটা কিছু করতে হবে তা না। ওর লেখাপড়াটা যেহেতু শেষ হয়নি, ওর লেখাপড়ার পাশাপাশি যেন একটা কাজ করতে পারে ভালো। যেমন আমাদের বালুর মাঠে অনেক কাজের অফিসে আছে, যে সেখান থেকে অ্যারোস্টো ফার্মা বা বিভিন্ন ভালো ভালো কোম্পানি আছে, সেখানে যদি আমার ভাইয়া একটু সুযোগ পায় একটা ভালো বেতনের, কারণ ওর যোগ্যতা আছে, ও অনার্সে পড়ে, ও একটা কাজের ব্যবস্থা করে দিলে আমাদের রিজিকের ব্যবস্থা হয়। ওনার ব্রেনের সমস্যা, তো থেকে মসজিদের থেকেও আসতে পারে না, কখনো কখনো অন্যদিকে চলে যায়। তো আমরা অনেক খোঁজাখুঁজি করে নিয়ে আসি ওনাকে। আমি ব্রেনের কথা বলছি যে কোনো মেডিসিন হবে কিনা না, বলে ওনার যে বয়সটা, ওই বয়সের সাথে ওনার ব্রেনের আন্ডারস্ট্যান্ড কখনো হবে না, উনি কখনো আর এই ব্রেনটে কাজ করবে না, কারণ ওনার ওই বয়সটা নেই যে ব্রেনটা ঠিক হবে। আমি গেছি আমার ভার্সিটি ফ্রেন্ডদের সাথে, আর আমার হাজবেন্ড আলাদাভাবে গেছে, ও একটা দল করে, সেই দলের থেকে গেছে। আমার শ্বশুরবাড়ির পরিবারের সবাই গেছে, আমার ভাসুররাও দল করে। আর আমার বাবা গেছে আমাকে খুঁজতে, কারণ সেদিনকার ভয়াবহ টিভিতে দেখে আমার বাবার ঘরে থাকতে পারেনি, ভাবছে আমার মেয়েটারও যদি কিছু হয়ে যায়, এটার জন্য আমাকে আনতে আমার বাবা গেছে। বাবার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না, কারণ আমার মা প্রতিনিয়ত আমাকে বলতো যে তোর জন্য আজকে আমার স্বামী কিছু হয়েছে। যেদিন সরকার পতন হয় সেদিন সকালবেলাও আমি গেছি, কাজলাতে গিয়ে বসেছিলাম। আমি আমার এক ফ্রেন্ডকে বললি, দেখ আমার বাবা তো বিছানায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আজকে যদি আমার কিছু হয় আল্লাহ যেন আমাকে পুরো মৃত্যু দেয়, আমি যেন আদা মরা হয়ে আমার বাবার মতো কারো বোঝা না হই। আমি আমার ফ্রেন্ডের সাথে এই সমস্ত কথা বলি, পরে আমি বলি কি, দেখ এখন পর্যন্ত তো আন্দোলনে কেউ আসতেছেও না, হঠাৎ দেখি এত মানুষ, যা কল্পনার বাহিরে। তারপরে তো এক পর্যায়ে আমরা শুনি যে সরকার পতন হয়, তখন আমার বাবাকে আমি সেই ভিডিও নিয়ে বা সেই সংবাদ আমি আমার বাবাকে দেই, যে বাবা সরকার শেখ হাসিনা স্বৈরাচার সরকার তো দেশ ছাড়া পালাইছে, কিন্তু এটাতে আমি শান্তি পাই নাই। উনি যদি না পালাতো তাহলে আমি বেশি খুশি হতাম, কারণ আমি চাই আমার পরিবারটাও ভেসে যাওয়ার কারণে তো ওই সরকারের হাত, আমি চাইতাম তার বাংলাদেশে থেকে তার ফাঁসি। এই সরকারকে পালানোর জন্য অনেক সাহায্য করা হয়েছে, কিন্তু এটা খুব খারাপ করা হয়েছে, তাকে সাহায্যটা না করলেই পারতো। বাংলাদেশে আমি যখন আগারগাঁও নিউরোসায়েন্সে গেছি, ছোট্ট একটা শিশুর মাথায় গুলি লাগে, তার ঘিলুগুলো একটা বাবার সাথে থাকে, তখন ডাক্তারকে বলে, ডাক্তার আমার বাচ্চাকে বাঁচান, এই দেখেন আমার বাচ্চার ঘিলু নিয়ে আসছি। এই সরকারকে পালাইতে যারা সাহায্য করছে তাদেরকেও আমি ঘৃণা করি। আর এই সরকারের বিচারের জন্য যদি আবার রাজপথে নামতে হয়, আমি আবার নামবো, সবার আগে আমি নামবো। শেখ হাসিনা সরকার যদি আবার বাংলাদেশে আসে, বাংলাদেশে আনা হোক, ওনার বিচার করা হোক, ওনার ফাঁসি দেওয়া হোক, কারণ অনেক অসহায় পরিবার ধ্বংস হয়ে গেছে। আজকে আমাদের পরিবারটা, হাজারো পরিবার ধ্বংস হয়ে গেছে, তার বিচার চাই। আর তাকে যারা সাহায্য সহযোগিতা করছে পালানোর জন্য, আমরা তাদেরও একটা বিচার করা হোক, কেন এদেরকে পালাইতে দিচ্ছে। কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা অথবা এই বৈষম্য বিরোধী আন্দোলনে কোনো নেতা আপনাদেরকে কি ওনাকে সহযোগিতা করেছে কিনা এবং দেখতে এসেছিলেন কিনা? হ্যাঁ, জামাতের থেকে অনেক লোক এসেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার বাবাকে দেখতে এসেছে, তারা এখনো খোঁজ খবর নেয়। আর রবিন সাহেব এখানে এসেছিল, তো তখন আমার বাবাকে আমি পাঠাইছি রবিন সাহেবের কাছে, তো তখন আমার বাবা রবিন সাহেবের সাথে সাক্ষাৎ করেছে। তো আন্দোলনটা হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কোঠার জন্য, তাই আমি চাই না আমার বাবার গুলি খাওয়ার জন্য আমাদের কিছু হাসিল করতে। আমি চাই আমাদের যোগ্যতা অনুযায়ী যেন আমার ভাইটা একটা কাজ পায়, আর এই কাজটা করে যেন আমাদের সংসার চালায়, কারণ আমাদের সংসারটা চালানোর মতো কেউ নেই। আমার বাবাও আজকে অসহায় বিছানায় পড়ে আছে। আমার মনে করেন যে আমরা খাটি ফিটি খাইলই, আমার স্বামী মনে করেন ভ্যান গাড়ি চালায়, কারণ যে আমার সংসারটা চলে না, আমার কেমনে চালামু, কেমনে কি করবো,
আমি 3 গো পোলাপান মানুষ টানুষ করছি, লেখাপড়া করাইছি। এখন আমার স্বামী অসুস্থ, আর বেরেন মনে করেন ঠিক নেই। এখন আমার অনেক কষ্ট হইতেছে সংসারের ব্যাপারে। আমি কোনো মনে করেন কোনো আমার স্বামী কাজকর্ম করতেন না, আমার ছেলেও মনে করেন ভালো একটা চাকরি বাকরি পাইতেছে না। আমি মনে করেন যে অনেক অসহায় আছি। সেদিন আমার বাবা আমার বাসায় গিয়ে অনেক কান্নাকাটি করছে। আমার ছোট বোন একটা মোয়া খেতে চাইছে, তো আমার মা দিতে পারে নাই মোয়াটা কিনে। তো আমার বাবা এর জন্য অনেক কান্নাকাটি করছে যে আমার মেয়েটা একটা মোয়া খেতে চাইছে, আমি মোয়াটা কিনে দিতে পারি নাই। আমার মনে হয় সমস্ত পুরুষের জন্য এটা একটা যন্ত্রণাদায়ক যে তার সন্তান তার কাছে কিছু খেতে চাইছে আর সে কিনে দিতে পারে নাই, যদিও মোয়াটা ছিল 5 টাকা। এটার জন্য আমার বাবা অনেক কান্নাকাটি করছে, অনেক কান্না করছে। সেদিন সে বলতেছে আল্লাহ সেদিন আমারে নিয়ে যেলেই পারতো। চিকিৎসার টাকা খরচ হয়েছে 3 লাখ টাকার উপরে, কিন্তু আমরা খেয়ে পরে ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের জমানো কোনো টাকা ছিল না। আর তখন এমন একটা পরিস্থিতি ছিল যে কারো থেকে টাকা নেওয়াটা অনেক টাফ ছিল। তো আমার অনেক স্টুডেন্টের আম্মুরা আমাকে সাহায্য করছে, প্লাস আমি অনেক ঋণ টিন অনেক জনের থেকে নিছি। আমার তো বিয়ে হয়ে গেছে, আমি তো আর বাবার বাড়ি পরিবারটাকে চালাতে পারি না। আর ইভেন আমার লেখাপড়ার জন্য অনেক খরচ হয়। আমরা আর্থিক সহায়তা চাই না, আমরা চাই আমার ভাইয়ের একটা কাজ করতে পারে, যেন ওই কাজটা করে যেন আমার সংসারটা চালাতে পারে, এতটুকুই।